আচ্ছা, আমরা যদি একটা স্মার্টফোনের শোরুম দিয়ে দিই তাহলে কেমন হয়? এক ভাই ইমন ভাই প্রশ্ন করছে, স্যাম ভাই আপনার কোনো মোবাইলের শোরুম খোলার চিন্তা ভাবনা আছে কি না? এরকম সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে আমরা দিতে যাচ্ছি। প্রশ্ন উত্তর পর্ব অনেক অনেক প্রশ্ন রয়েছে, ইভেন হয়তো আপনার প্রশ্নটাও রয়েছে, সেটার উত্তর পেয়ে যাবেন ঝটপট এই ভিডিওতে। তো চলেন বেশি দেরি না করে শুরু করে দিই এখনই। OMG শাকিব ভাই লিখছেন, স্যাম ভাই শীত তো চলে গেল, গরম চলে আসছে, এখন অনেক লোডশেডিং হবে, কয়েকটা পাওয়ার ব্যাংকের রিভিউ দেন অল্প বাজেটের মধ্যে, যাতে যাদের দরকার সবাই নিতে পারে। আশা করি প্রশ্নটি রাখবেন। অনেকগুলো লাইক রয়েছে এবং এ কারণে আমার মনে হলো এই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত। আমি নিজে পার্সোনালি গত প্রায় 26 দিন যাবত, মনে হয় 25-26 দিন আর কি, একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করছি। তো ওইটার রিভিউ খুব শীঘ্রই পাবেন। সবচাইতে কম দামের মধ্যে সবচাইতে বেস্ট সাপোর্ট মনে হয় ওটাতে পেতে পারি আমরা। পাওয়ার ব্যাংকের দাম কিন্তু বেড়ে গেছে লাস্ট 2-3 বছর থেকে অনেকটাই। তো সেই হিসেবে এটা মোটামুটি কম দামের মধ্যে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে। তো দেখা যাক এটার রিভিউ আপনারা খুব শীঘ্রই পাবেন, আই হোপ। পরবর্তী কমেন্টটি করছেন শাকিল ভাই, লিখছেন কিভাবে বুঝবো ফোনে কোন ধরনের ক্যামেরা সেন্সর বা লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেটা ভালো নাকি খারাপ, সেটাই বা কিভাবে বুঝবেন। এছাড়া উনি লিখছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর এবি এবং 8 Gen 3 এর এসি এই দুইটা ভার্সনের মধ্যে তফাৎ কি? দুটো প্রসেসর তো সেম, বাট এখানে তফাৎটা কোথায়? একটু তফাৎ আছে। যেমন এবি যে ভার্সনটা, এবির ক্ষেত্রে আমরা দেখতে পাই এর দুইটা কোর, মানে ক্রায়ো সিলভারের দুইটা কোরের সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.3 GHz, আর এসির ক্রায়ো সিলভারের দুইটা কোরের সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.27 GHz। এই জায়গাটাতে মূলত একটু তফাৎ। এর বাইরে এই দুইটা প্রসেসরের মাঝে সবকিছু সেম টু সেম, বাকি সবগুলো কোরের ক্লক স্পিড একদম সেম টু সেম, ইভেন অন্য সব জায়গায় সেম রেজাল্ট করছে। তো বুঝতে পারছেন এখানে একটু তফাৎ আছে। আর কিভাবে বুঝবেন কোন ফোনে কোন ধরনের সেন্সর রয়েছে? সবচেয়ে সহজ উপায় হলো আপনি ওয়েবসাইটে গিয়ে ওই স্মার্টফোন সম্বন্ধে সার্চ করতে পারেন যে এটাতে কোন ধরনের সেন্সর ব্যবহার হয়েছে। অনেক ব্লগ টলক, অনেক আর্টিকেল পাবেন, সেখানে লেখা আছে। 2 নাম্বার হলো আমাদের ভিডিও দেখলে অনেক সময় আমরা ভিডিওতে বলে দিই এটাতে কোন সেন্সর রয়েছে। আর তৃতীয় নাম্বার হলো আপনি নিজে বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রুতে জানতে পারবেন। যেমন ধরেন আপনি AIDS64 এই যে অ্যাপটা রয়েছে সেটার থ্রুতে আপনি জানতে পারেন। তারপরে অ্যাপ ইনফো এই জাতীয় বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো দিয়েও আপনি দেখতে পারেন আপনার ফোনটাতে কোন ধরনের সেন্সর রয়েছে। এবার যদি জিজ্ঞেস করেন কোন সেন্সর সবচেয়ে ভালো, এখন পর্যন্ত আমরা দেখে আসছি সবচেয়ে বেটার রেজাল্ট দিচ্ছে সোনির সেন্সরগুলোই। ইভেন এই যে লিটিয়ার যে সেন্সর নতুন আসছে সেগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই তো এরপরে আপনি বলতে পারেন স্যামসাং এর সেন্সর বেশ ভালো, তারপর অমনিভিশনের সেন্সরগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বিশেষ করে এখন তো খুব ব্যবহার হচ্ছে অমনিভিশন OV64B, এটা ওই যে এখন টেলিফটো জুম লেন্স হিসেবে ব্যবহার হচ্ছে ইদানিংকালে। তো এই তো মোটামুটি আর কি। আব্দুল্লাহ কাসার ভাই লিখছেন, ভাই গত দু একটা প্রশ্নোত্তর পর্বে এমন একটা প্রশ্ন ছিল যে বালিশের নিচে ফোন রেখে ঘুমানো ভালো না, কারণ তখন ফোনে নেটওয়ার্ক খোঁজার জন্য রেডিয়েশন বেশি ফেলায়, তাই আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি এরোপ্লেন মোড অন করে রাখি তাহলে কি হবে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ভাইয়া আমার ফোন আর অ্যাডাপ্টার মাঝে মধ্যে ভালোই গরম হয়, এতে করে ওনার কি করা উচিত বা কোনো সমস্যা হবে কি না? আচ্ছা, নিচ থেকে শুরু করলে ফোন যখন চার্জ দিবেন কিছুটা গরম হবে, এটা খুব স্বাভাবিক। এক্সেসিভ লেভেলে যদি না যায়, আপনার যদি মনে হয় যে না এটা একদম এক্সট্রিম লেভেলে যাচ্ছে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আছে। আর রেডিয়েশন, হ্যাঁ আমরা জানি যে বালিশের নিচে ফোন রেখে ঘুমালে রেডিয়েশন আর একটু বেড়ে যেতে পারে, তবে আপনি যদি ফ্লাইট মোডে রাখেন সেক্ষেত্রে সমস্যা নেই। এই যে ইমন ভাই সেই প্রশ্ন, স্যাম ভাই আপনার কোনো মোবাইলের শোরুম খোলার চিন্তাভাবনা আছে কিনা? লাভ ফ্রম ঢাকা। এখন পর্যন্ত সেরকম তো কোনো চিন্তাভাবনা নেই, অনেকটা ডিপেন্ড করবে আপনাদের প্রয়োজনের উপর। আপনারা যদি সেরকম কোনো প্রয়োজন বোধ করেন কখনো, অবশ্যই জানাবেন, সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো, বা আমারও যদি সেই ক্যাপাবিলিটি থাকে বা পারি তাহলে দেখা যাবে আর কি। 3D অ্যানিমেশন ফানি ভিডিও আমরা অনেক সময় দেখি কিছু কম দামি ব্র্যান্ডের ফোনে 108/64 এরকম ক্যামেরা হয়ে থাকে, কিন্তু একটি ব্র্যান্ডের ফোনের 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে তুলনা করতে গেলে সেগুলো পিছিয়ে যায় কেন? সেগুলো কতটুকু মেগাপিক্সেল বেশি? টু বি অনেস্ট মেগাপিক্সেল ঠিকই থাকে, যেটা 108 মেগাপিক্সেল দেখছেন সেটাতে হয়তো পিক্সেল ব্রেন টেকনোলজির মাধ্যমে হ্যাঁ ঠিকই মেগাপিক্সেল সেখানে দিচ্ছে, 64টাও দিচ্ছে। আবার এটাও ট্রু একটা দামি ফোনের বা ব্র্যান্ডের ফোনে হয়তো আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার। তো এই যে তারতম্য, তারপরেও আমরা দেখতে পাই দামি ফোনটার কম মেগাপিক্সেল নিয়েও সে বেটার ছবি দিচ্ছে কেন? মেগাপিক্সেলের কাজ থেকে সেটাকে বুঝুন। মেগাপিক্সেলের কাজ হলো সে ছবিটাকে বড় করে দিতে পারবে, মানে রেজুলেশন বেশি আসছে এখানে, ছবির কোয়ালিটি নির্ভর করছে না তাতে, ছবিটাকে অনেক বড় করা যাচ্ছে। দেখা যায় জুম করে প্রিন্ট করতে চাইলে বড়সড় করে প্রিন্ট করা যাচ্ছে, কিন্তু এতে করে ছবির শার্পনেস, ডিটেল, কালার, ডাইনামিক রেঞ্জ, গ্রেন ট্রেন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, সেই সমস্ত জায়গায় যে ভালো করবে এমনটা কিন্তু না। মেগাপিক্সেল দিয়ে জাস্ট একটা নাম্বার গেম খেলা হচ্ছে এবং সেই খেলায় আমরাও মরছি খুব ভালো করেই, বাট এতে করে ছবির কোয়ালিটিতে খুব একটা প্রভাব পড়বে না, জাস্ট ছবির সাইজটা বড় ছোট হতে পারে। ইউজার সামথিং সাম ভাই, নাথিং ফোন 2A নেওয়া ভালো হবে নাকি আইকনিও 9 নেওয়া ঠিক হবে? এই সময়ে আশা করি আনসার পাবো, লাভ ফ্রম নোয়াখালী। এই হচ্ছে আইকনিও 9। নিউ 9-এর সাথে যদি আমরা নাথিং ফোন 2 এর কম্পেয়ার করি, ক্যামেরাটা আমার কাছে নাথিং ফোন 2 এরটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে। ওইটা একটু কালার বুস্টেড দেয়, তারপরও ডাইনামিক রেসপন্স মিলিয়ে মনে হচ্ছিল যেন এটার থেকে একটু এগিয়ে
এগিয়ে থাকছে। তারপরে দুইটা স্মার্টফোন আমাদের কাছে তো রয়েছে, আমরা আরো কিছুদিন ব্যবহার করি। আমরা যখন নাথিং ফোন 2 এর ফুল রিভিউ দিব, এইটার সাথে সাইড বাই সাইড হালকা কিছু কম্পারিজন রাখার ট্রাই করবো নিশ্চয়ই। এমডি মুজাহিদ ভাই জানতে চেয়েছেন রেডমির যে প্রবলেমগুলো MIUI তে হচ্ছে সেগুলো কি হাইপারওয়েস এ হচ্ছে নাকি হাইপারওয়েস ক্লিন আছে। আমি অনেকের কাছ থেকে শুনলাম যে হাইপারওয়েস এর নাকি সমস্যা হচ্ছে, কারোর ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছে, কেউ অন্য প্রবলেম ফেস করছে। তো MIUI থেকে হাইপারে গিয়ে যে খুব বেটার কিছু তারা পাচ্ছে এমন না, অনেকে প্রবলেমও ফেস করছে, ক্লিন বলা যাচ্ছে না। রিফাত ভাই লিখছেন স্যাম ভাই, সেন ভাই লিখছে আর কি, মানে একটা প্রশ্ন ছিল আপনার কাছে, ফোন থেকে ছবি ডিলিট করে দেওয়ার পর ছবি কোথায় যায়? ছবিটা ডিলিট করার পর ছবিটা কি কেউ কোনোদিন দেখতে পারবে? কারণ আমরা অনেকেই পার্সোনাল ছবি থাকে, প্রশ্নের উত্তরটা দিলে অনেক খুশি হতাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা অনেকেই হয়তো পার্সোনাল ছবি তুলতে পারি বা কেউ পাঠাতে পারে, যেভাবেই হোক না কেন আপনার ফোনে থাকতে পারে সে ধরনের ছবি যেগুলো আপনি চাচ্ছেন না অন্য কেউ দেখুক, এই তো সেই ক্ষেত্রে আমরা যখন ফোন থেকে ছবি ডিলিট করে দিচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি এটা ডিলিট হয়ে যাচ্ছে, বাট আসলে কি ডিলিট হয়ে যাচ্ছে? এখনকার স্মার্টফোনগুলোতে কিন্তু ডিলিট করার সাথে সাথে আবার রিসাইকেল বিন বা অন্য একটা স্টোরেজ থাকে, একটা জায়গা থাকে যেখান থেকে 30 দিন পর্যন্ত আপনি রিকভারি নিতে পারেন। তো ওখানে তো থেকে গেল, এটা আপনি নিজেও জানেন, বাট ওখান থেকেও ডিলিট করে দেওয়ার পরেও আপনার ফোনে সেই ছবি থাকতে পারে। জি হ্যাঁ, আপনি চাইলে ওই যে বিভিন্ন রিকভারি ফার্ম রয়েছে তাদের কাছে গিয়ে এই ছবিগুলোকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, আপনি যেগুলো ডিলিট করে দিচ্ছেন সেটা কিন্তু সংরক্ষিত আছে আপনার ফোনে। হয়তো আমি চাইলে সহজে বের করতে পারবো না, বাট ডাটা রিকভারির মাধ্যমে সেগুলোকে রিকভার করা সম্ভব। যেমনটা আমরা অনেক সময় দেখি আমাদের কম্পিউটারের ডিস্ক থেকে কোনো কিছু হারিয়ে গেল, এরপরে মানে ওই প্রজেক্ট আমাদের লাগবে, তখন আমরা কিন্তু এটাকে মানে টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও রিকভার নেওয়ার ট্রাই করি। সেভাবে স্মার্টফোনের ডিস্ক থেকেও এভাবে নেওয়া সম্ভব হয়, তবে এটা আসলে মানুষজন খুব একটা করে না আমি যতটুকু জানি। সো ভয় পাওয়ার খুব একটা কারণ নেই, বাট মোবাইল ফোনে এই ধরনের পার্সোনাল ছবি না রাখাটাই বেটার। সুমন ভাই লিখছেন ভাই প্রিয়ন ডিভাইস নিয়ে যেগুলো অনলাইন ডেলিভারি ট্রাস্টেড শপ সেগুলো থেকে স্পন্সর নিয়ে না নিয়ে মাঝে মধ্যে ভিডিও দিয়েন প্লিজ। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন ডিভাইস নিয়ে ভিডিও করাটা একটু মুশকিল হয়ে যায়, কার কাছে কোনটা ভালো আছে, কোন সময় কোন লট ঢুকছে, এগুলো বুঝে শুনে আসলে ভিডিও করা দরকার হয়। তো যখন আমরা মোটামুটি ভালো পেয়েছি, যেগুলো রিকমেন্ড করলে আপনারা কিনতে পারবেন, কিনে প্রতারিত হবেন না, সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও দিব, চিন্তা ভাবনা আছে, তবে খুব যে বেশি পারবো এমনটা হয়তো না, ট্রাই করবো। অ্যালেক্স ভাই জানতে চেয়েছেন ডাইনামিক রেঞ্জ কি, লাভ ফ্রম কুমিল্লা। আমরা স্মার্টফোনের রিভিউর সময় বা ক্যামেরা রিভিউর সময় বলি যে এটা ডাইনামিক রেঞ্জ বেশ ভালো। দেখবেন কি, এই যে আমি এখানে আছি না, এই ছবিটা মানে এই যে একটা ছবির মতো দেখছেন বা একটা ভিডিও দেখছেন, এখানে দেখুন ব্ল্যাক এরিয়া রয়েছে এবং হোয়াইট এরিয়া রয়েছে। তো আমরা যখন আউটডোরে গিয়ে একটা ছবি তুলছি তখন কি দেখা যায়, আকাশে সানলাইট থাকে এবং নিচ দিকে হয়তো ডার্ক এরিয়াও থাকে। তো অনেক কম দামি ফোনের ক্যামেরা দেখবেন যে ওই জায়গাটা ব্যালেন্স করতে পারে না, হয় হাইলাইট জায়গাটাকে বেশি হাইলাইট করে প্রেজেন্ট করে এবং ব্ল্যাক জায়গাটা তখন একদমই ডার্ক হয়ে যায়, আবার যদি ডার্ক জায়গাটাকে প্রেজেন্ট করতে যায় তখন হাইলাইট জায়গাটা একদম ঝলসে শেষ, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো এই যে দুইটা জায়গা সুন্দরভাবে ব্যালেন্স করা না, লাইটের যে ব্যালেন্সটা, এটাকেই বোঝানো হয়ে থাকে। যে স্মার্টফোন বলুন না ক্যামেরার বলেন ডাইনামিক রেঞ্জ অনেক বেশি বেটার হয়ে থাকে, সে সব জায়গাগুলো খুব দারুণভাবে ব্যালেন্স করতে পারে। এই জায়গায় এসে আবার এক্সপোজার ব্যালেন্স নামে আর একটা বিষয় আছে, সেটা আর এটাকে যদি আপনি একদম মিলিয়ে ফেলেন তাহলে বিষয়টা এক হবে না, দুটার মাঝে তফাৎ আছে। এক্সপোজার মানে জাস্ট লাইট বেড়ে যাবে, আলো বেড়ে যাবে, বাট ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা, সে টোটাল জায়গাটাকে ক্যালকুলেশন করছে। বিফোর ইউ গেমার স্যাম ভাই, এখনকার বেশিরভাগ কোম্পানি স্মার্টফোনে মিডিয়াটেক কেন দেয়, মিডিয়াটেকের প্রসেসর কেন দেয়? আচ্ছা, মিডিয়াটেকের প্রসেসরগুলো আমরা এখন মিড রেঞ্জে দেখছি। মিড রেঞ্জ বাজেটে আপনি কিন্তু মানে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটে আপনি তেমন কোনো স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখবেন না, জাস্ট কয়েকটা ওরা নিয়ে এসছে যেগুলো খুব একটা মানে ভালো রেজাল্ট যে করছে এমন না, যেমন 4 Gen 1 ওরকম একটা প্রসেসর ছিল। এরপরে মাঝে ওই যে লাইক বাংলাদেশে যদি আমরা ধরি এরকম 20 থেকে 30 হাজারের মধ্যে, এই গ্যাপে কিন্তু তেমন কোনো প্রসেসর ভালো নেই স্ন্যাপড্রাগনের, যে কারণে সব মিডিয়াটেকের প্রসেসর, এই হচ্ছে সমস্যা। আবার যদি আপনি ফ্ল্যাগশিপ লেভেলে দেখেন তখন কি স্ন্যাপড্রাগন ভালো করছে, ওই জায়গাটাতে আছে। বাট একটা সময় আমরা এরকম প্রাইস পয়েন্টে কিন্তু স্ন্যাপড্রাগন 732G 730G এরকম কি যেন আরো প্রসেসর দেখতাম না, সেগুলো কিন্তু এখন আর নেই। 720G খুব পপুলার প্রসেসর ছিল। এইচবি হাসান ভাই লিখছেন ভাইয়া একটা কথা জানার ছিল, মিডিয়াটেকের Z99 আর Z99 আলটিমেট এর দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? প্রকৃতপক্ষে দুইটার মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করতে গেলে কোনো ধরনের তফাৎ নেই, তবে আলটিমেট যেটা, এটা একটু নিউ টেকনোলজি কি টেকনোলজি অলমোস্ট সিমিলার, বাট রিসেন্টলি এটা এসছে। তো যেহেতু নতুন সময়ের প্রসেসর, এটা এখনকার অ্যাপের সাথে আরেকটু ভালোভাবে হয়তো সিঙ্ক করবে, দ্যাটস ইট। বাট দুইটা প্রসেসরের মাধ্যমে আপনি যদি শক্তির পরীক্ষা নিয়ে চিন্তা করতে চান তাহলে কোনো রকমেরই তফাৎ আপনি পাচ্ছেন না। শাফিন আহমেদ ভাই লিখছেন স্যাম ভাই, রেডমি নোট 13 প্রো 5G ইন্টারন্যাশনাল গ্লোবাল হাইপার ওয়েস আপডেট দিয়ে চার্জ ব্যাকআপ অনেক কম পাচ্ছি, 6 থেকে 7 আওয়ার্সের মতো যাচ্ছে অনলি, চার্জ ব্যাকআপ বাড়ানোর কোনো ওয়ে আছে কি? একটু আগেই একটা ভাই কমেন্ট করছিলেন যে হাইপার ওয়েসে আপডেট করার পরে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে কিনা, দেখুন এই যে উনি কিন্তু প্রবলেম ফেস করছেন। আর শাফিন ভাই আপনাকে বলবো আপনি পরবর্তী আপডেটের জন্য ওয়েট করতে পারেন, এছাড়া তো আর তেমন কিছু বলার নেই। একটু খেয়াল করতে পারেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান করে রাখছে কিনা, যদি সেরকম কিছু পেয়ে যান সেগুলোকে একটু একবার ফোর্স স্টপ করে রাখুন আর কি, প্রয়োজন না হলে, এর বাইরে ওয়েট করতে হবে। আর সৌরভ পোদ্দার ভাই লিখছেন 20 to 25K এর আশেপাশে কোন ট্যাবটা
ভালো হবে ফর ব্রাউজিং নেটফ্লিক্স ইউটিউব অনলাইন ক্লাসের জন্য। আর অনার প্যাড 9 বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে? অনার প্যাড 9 কবে পাওয়া যাবে এটা আমি জানি না, তবে খুব শীঘ্রই অন্য একটা ব্র্যান্ডেড ট্যাব আসতে যাচ্ছে। তো এটাও ওরকম প্রাইস পয়েন্টের, আপনি যেটা বললেন আমরা এটা ব্যবহার করছি। তো এইটা সম্বন্ধে আশা করছি বিস্তারিত আপনাদের খুব শীঘ্রই জানাতে পারবো আর কি, যে ওইটার রেজাল্ট কী দিয়ে কী হয়। আচ্ছা, এর বাইরেও অনেক কমেন্ট এসেছিল গতকালকে ভিডিওতে, যেগুলোর অ্যান্সার কিন্তু আমরা কমেন্ট সেকশনে গিয়ে অনেকগুলোই দিয়েছি, আরও দিব আজকে। আর আগামী রবিবার আপনাদের আরও অনেক কমেন্ট নিয়ে দেখা হবে আশা করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।